পাশে বীরের সাথে গল্প করলেও চাঁদের কান ছিল ওদের দুজনের কথাই। মেঘলার এই উত্তর শুনে চাঁদ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হুট করে হেসে উঠল। ওরে বাবা, ভাইয়াকে নাকি রাস্তায় কুড়িয়ে পেয়েছে। আব্বাজান, তোমার বাপকে তোমার মা রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। জ্যোৎস্নার মুখটা রাগে অপমানে লাল হয়ে গেল। সে দাঁত কিরমির করে বলল, তুমি কি আমার সাথে মজা করছো? তোমার সাথে আমার মজার কোনো সম্পর্ক আছে বলে তো মনে পড়ছে না আমার। জ্যোৎস্না এবার হিতাহিত জ্ঞান হারিয়ে সরাসরি কুৎসিত আক্রমণ করে বসল। সে বীরের দিকে আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে বলল, শোনো, এই বাচ্চাটা আসলে কার কার বাচ্চা তুমি আমার আকাশের গলায় ঝুলিয়ে দিয়েছ? আকাশ কোনো মেয়ের স্পর্শ সহ্য করতে পারে না, এটা আমি জানি। আগে আমি একবার ওকে ছুঁয়েছিলাম বলে ও অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। সেখানে ও তোমার মতো মেয়ের সাথে শুয়ে বাচ্চা জন্ম দেবে, এইটা অসম্ভব। বলো, এটা কার বাচ্চা? চাঁদ এবার চরম রেগে গেল। সে বীরের কান চেপে জ্যোৎস্নার দিকে তাকিয়ে গর্জে উঠল, জ্যোৎস্না আপু, কি যাতা বলছো তুমি? বীরের দিকে তাকিয়ে কি মনে হয় এটা অন্য কারোর বাচ্চা? ও তো পুরো ভাইয়ের ডুপ্লিকেট কপি। নিজের হিংসে সামলাতে না পেরে বাচ্চার উপরে দায় চাপাচ্ছ। কিন্তু জ্যোৎস্না চাঁদের কথায় কান দিল না। সে মেঘলার সামনে গিয়ে দাঁড়িয়ে মারমুখী গলায় বলল, তুমি বলবে এটা কার বাচ্চা? আকাশের মতো পরিষ্কার চরিত্রের মানুষের ঘাড়ে কার ভাব তুমি চাপিয়েছো? মেঘলা এবার খুব ধীর স্থিরভাবে বেডরুমের চাদরটা ঝাড়তে ঝাড়তে বলল, আকাশকে কি তোমার এতটাই নির্বোধ মনে হয়? সে কি এতটাই কচি খোকা যে আমি অন্যের বাচ্চা তার গলায় ঝুলিয়ে দেবো আর সে বলবে হ্যাঁ এটাই আমার বাচ্চা? মেঘলার এই অকাট্য যুক্তির সামনে জ্যোৎস্না যেন এক লোহমায় বোবা হয়ে গেল। মেঘলা যেভাবে প্রতিটি প্রশ্নের উত্তর ধীরস্থিরভাবে আর যুক্তি দিয়ে দিচ্ছে, তাতে জ্যোৎস্না তাকে কোনোভাবেই বাগে আনতে পারছে না। সে বুঝতে পারল এই মেয়েটি বাইরে মায়াবী চেহারার ভেতরে এক ইস্পাত কঠিন ব্যক্তিত্ব লুকিয়ে আছে। জ্যোৎস্নার কথায় কান্না দিয়ে মেঘলা সেখান থেকে সরে এলো। তার হাতে এখন অনেক কাজ। আকাশের কথা মতো সে আজ বাইরে বের হতে পারবে না। তাই তার সব ঘরের কাজ গুছিয়ে নিতে চাইল সে। ঠিক সেই সময় বীর বিছানায় পা দাপিয়ে গলা ফাটিয়ে চিৎকার শুরু করলো, মা, ও মা, আমার খিদা পেয়েছে, আমি খাবো। পাপাই নেই, তুমি আমার খাবার দাও। চাঁদ বীরের কান্না দেখে দ্রুতকে কোলে তুলে নিল। মেঘলার দিকে তাকিয়ে বলল, ভাবি, তুমি কাজ করো, আব্বাজানকে আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি। মেঘলা মুচকি এসে আলমারি থেকে একটা বড় কাচের ড্রাম নামিয়ে আনলো। ভেতরে হালকা বাদামি রঙের একটা গুঁড়ো মিশ্রণ, সাথে করে নিয়ে এলো এক বাটি গরুর দুধ আর মধু। চাঁদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, ভাবি, এটা কিসের গুঁড়ো? দেখতে তো বেশ অন্যরকম। এটা বীরের স্পেশাল হেলথ মিক্স। এতে চাল, সয়াবিন, বার্লি, সাবুদানা, কাজু বাদাম, ওটসের সাথে শুকনো করে ভাজা লাল চিরা, সব ড্রাই ফ্রুটস মেশানো আছে। বাচ্চাদের প্রোটিন আর আয়রনের জন্য এগুলো খুবই দরকারি। বাইরের কেনা সেরেলাক্সের চেয়ে এটা অনেক বেশি স্বাস্থ্যকর। এত কিছু তুমি একা এত সব জোগাড় করো কিভাবে ভাবি? এগুলো তো ছোট মা রানী বেগম বানিয়ে পাঠান। আমার স্ট্রোক ফুরিয়ে গেলে উনি আবার চাল ডাল ধুয়ে রোদে শুকিয়ে ভেজে গুঁড়ো করে পাঠিয়ে দেন। ছোট মায়ের নাম শুনে জ্যোৎস্নার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার নিজের মা, যে মা জানতো তার মেয়ে আকাশকে পাওয়ার জন্য কতটা মরিয়া, সেই মাই কি তবে এই 3 বছর ধরে আড়ালে আড়ালে আকাশের বউ আর ছেলের সেবা করে গেছেন? জ্যোৎস্নার মনে হলো তার মা তার সাথে থেকেও সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছেন। বাড়ির সবাই সব কিছু জানতো, অথচ তাকে একটাবারও ঘুণাক্ষরেও কেউ জানতে দেয়নি। তাকে অন্ধকারে রেখে সবাই আকাশের এই সংসার সাজাতে সাহায্য করেছে। জ্যোৎস্না ড্রয়িং রুমের সোফায় বসে আগ্নেয়গিরির মতো ফুঁসতে লাগলো। সে দেখলো চাঁদ কত সহজে বীরকে কোলে নিয়ে হাসি মুখে খাবার খাওয়াচ্ছে, যেন তারা একে অপরে কত আপন, কতদিন ধরে চেনে। মেঘলাও খুব নিশ্চিন্তে চাঁদের হাতে বীরকে ছেড়ে দিয়েছে। তাদের এই আত্মার টান আর সহজ মেলামেশা দেখে জ্যোৎস্নার মনে হলো সে এই বাড়িতে একজন অনাহুত আগন্তুক। জ্যোৎস্নার চেহারা রাগে কুৎসিত হয়ে উঠল। সে মনে মনে বিষাদাগার করতে লাগলো, সবাই মিলে আমাকে ধোঁকা দিচ্ছ। আমার মাও ওই মেঘলার চরণে নিজেকে সঁপে দিয়েছে। ঠিক আছে, যেই মা আমাকে আকাশকে পাইয়ে দিতে পারলো না, সেই মায়ের হাতে তৈরি খাবার খেয়ে আজ থেকে বীরের জীবনের উল্টো গিনতি শুরু হবে। তোরা যত আপন হবি, আমি তত বেশি তোদের পর করে দেব। গাড়ি ছুটেছে হাসপাতালের দিকে। স্টিয়ারিংয়ে আজিজ আর পাশে পাথর হয়ে বসে আছে আকাশ। আজিজ গাড়ি চালাতে চালাতে বারবার দীর্ঘশ্বাস ফেলছে। সে অস্থির হয়ে বলল,
ভাই, সবুজ এই কাজটা কিভাবে করতে পারলো? ও তো যথেষ্ট শক্ত মনের ছেলে ছিল। সেখানে যাই, আগে দেখি কি অবস্থা। কেন করেছে সেটা সবুজের জ্ঞান ফিরলে বোঝা যাবে। আজিজের মনের অবস্থা এখন শোচনীয়। সে মনে মনে নিজেকেই দোষ দিচ্ছে। সে তো নরম মনের মানুষ, কিন্তু ফেঁসে গেছে এইসব রাক্ষসদের মাঝে। আকাশ, সবুজ, রোদ, নিলয় সবগুলো এক একটা আস্ত রাক্ষস। আজিজ ভাবতে লাগলো সেই অভিশপ্ত দিনটার কথা। কেন যে সে আকাশদের বাগান থেকে লেবু চুরি করতে গিয়েছিল। সেদিন যদি লেবু চুরি করতে না যেত, তবে আজ এই রাক্ষসদের ডেরায় তাকে এভাবে ঘামতে হতো না। এখন আজিজের হাওমা করে কাঁদতে ইচ্ছে করছে। মনে মনে বলছে, হায় রে কপাল, লেবু চুরি করতে গিয়ে এখন নিজের জীবনটাই লেবুর মতো চিপে শেষ হয়ে যাচ্ছে। রাস্তার জ্যাম ঠেলে অবশেষে গাড়ি এসে পৌঁছালো হাসপাতালের সামনে। গাড়ি থেকে নামতেই আকাশে মনে পড়ল রোদের কথা। সে আজিজকে জিজ্ঞেস করলো, রোদ কি কল করেছিস? ও কোথায়? ভাই, রোদের ফোন তো অফ। আকাশের ঠোঁটে কোনো একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে বিড়বিড় করে বলল, ঠিক আছে, চল। ভাই, আমার মনে হয় ফোন অফ করে বাসর করছে। আমাদের রোদ পাবো। ওদিকে হাসপাতালে সবুজ মরছে, আর ওদিকে ও বাসর করছে। আকাশ এবার আর হাসি চেপে রাখতে পারল না। মাঝ রাস্তায় দাঁড়িয়ে সে হো হো করে হেসে উঠল। কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে আজিজের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, চুপ থাক বেয়াদব, আমি বড় ভাই, আমার সামনে এসব বলতে লজ্জা করছে না? ভাই, তোমারও যে লজ্জা বলে কিছু আছে, এটা জেনে আজ আমি সত্যি খুব খুশি হলাম। ধন্য আকাশ তালুকদার। আকাশ আজিজের পিঠে সজোরে একটা ধাপ্পা মারল। সেই ধমক আর হাসি রেশ নিয়ে দুজন দ্রুত হাসপাতালে করিডর দিয়ে ওটির দিকে এগিয়ে গেল। তাদের এই খুনসুটির আড়ালে লুকানো ছিল সবুজের জন্য গভীর এক দুশ্চিন্তা। হাসপাতালে করিডোরে পা রাখতেই এক ভারী নীরবতা আকাশ আর আজিজকে গ্রাস করল। করিডোরের এক প্রান্তে সবুজের বাবা মা বসে ডুকরে কাঁদছে। তাদের কান্নার শব্দ হাসপাতালের নির্জীব দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হচ্ছে। একটি পিলারে হেলান দিয়ে সোনালি পাথরের মতো নিতর হয়ে বসে আছে। তার চোখে জল নেই, আছে এক শূন্য দৃষ্টি। তার পাশে বসে আছেন তার বাবা সৈকত এহসান। সৈকত সাহেবের অবস্থা এখন বর্ণনাতীত। একদিকে তার আপন ভাগ্নে মারা গেছে, আর আজ তার জানাজার নামাজ। অন্যদিকে জামাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কোন শোক সামলাবেন আর কার পাশে দাঁড়াবেন, সেই দিশা তিনি হারিয়ে ফেলেছেন। আকাশ আর আজিজকে আসতে দেখে সবুজের মা টালমাটাল পায়ে দৌড়ে এলেন। আকাশের সামনে তিনি হামা করে কেঁদে উঠলেন। তার কানে যেন আকাশ বাতাস ফেটে যাচ্ছিল। বিলাপ করতে করতে বললেন, বাপরে, দেখ আমার সবুজটার কি হয়ে গেল। আমার সোনার মানিক যে কেন এমন করলো? ওরে আকাশ, তুই তো ওর ভাইয়ের মতো, তুই কিছু কর বাপ, আমার বুকটা খালি হয়ে যাচ্ছে। মায়ের এই আর্তনাদ দেখে আকাশের বুকটা ফেটে যাচ্ছিল। সবুজের বাবাও চোখের জল মুছতে মুছতে আকাশের পাশে এসে দাঁড়ালেন। সৈকত এহসান অসহায় গলায় বলেন, আকাশ, কি এমন ঘটেছিল যে সবুজকে এই পথ বেছে নিতে হলো? সোনালি তো কিছুই বলছে না। মেয়েটা একদম পাথর হয়ে গেছে। সবুজের মতো হাসি খুশি একটা ছেলে বিষ খেতে পারে, এটা তো কল্পনাও করা যায় না। নিলয় কোথায়? ও কি কিছু বলেছে? সবাই জানালো নিলয় ভোর থেকে এখানেই ছিল। মাত্র কিছুক্ষণ হলো কোথাও একটা জরুরি কাজে বেরিয়েছে। আকাশ এবার সোনালির সামনে গিয়ে দাঁড়ালো। সোনালি ফুপিয়ে উঠল। আকাশ জিজ্ঞেস করলো, ডাক্তার কি বলেছে সোনালি? আর অ্যাকচুয়ালি কি হয়েছিল? তুমি কি শেষ কোন অবস্থায় দেখেছিলে? ও ভোরের দিকে বলল ওর খুব খিদে পেয়েছে। আমি বললাম কিছু বানিয়ে নিয়ে এনে দিচ্ছি, কিন্তু ও শুনলো না। বলল নিচে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা কিছু এনে একটা খাবে। অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরও যখন ও উপরে আসছিল না, তখন আমি নিচে গিয়ে দেখি ও ডাইনিং রুমের সোফার উপর কুকড়ে শুয়ে আছে। ওর শরীরটা কেমন কাঁপছিল আর মুখ দিয়ে সাদা ফেনা উঠছিল। আমি চিৎকার করে সবাইকে ডাকলাম। সোনালির কথা শেষ হওয়ার আগে সবুজের মা আবারও টুকরে উঠলেন। হ্যাঁ আরে আকাশ, আমি তখন ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে গিয়েছিলাম। আমার বাপের এই অবস্থা দেখে আমি স্থির থাকতে পারিনি। আমার বাচ্চাটার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। আকাশ পাথরের মতো দাঁড়িয়ে সব শুনছিল। তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সবুজের মতো বাস্তববাদী ছেলে সামান্য ক্ষুধার্ত অবস্থায় নিচে গিয়ে বিষ খেলো কেন? এটা কি নিছকই আত্মহত্যা, নাকি এর আড়ালে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আকাশ সোনালির দিকে তাকে খুব নিচু স্বরে জিজ্ঞেস করলো, সবুজ এখন কোন কেবিনে? আর ওর সাথে কি কেউ আছে?
সোনালি চোখের পানি মুছতে মুছতে একটু দূরের একটা কেবিনের দিকে আঙ্গুল উঠিয়ে দেখিয়ে দিল। আকাশ ভুরু কুচকে চারিদিকে একবার তাকিয়ে দেখল সবাই বাইরের করিডোরে বসে আছে। সে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, ও কেবিনে আছে, অথচ তোমরা সবাই বাইরে কেন? ভেতরে কেউ নেই ওর কাছে? ডাক্তার কড়া করে বারণ করে দিয়েছেন। তিনি বলেছেন এখন যদি আমরা সবাই ভেতরে গিয়ে ভিড় করি বা কান্নাকাটি করি তবে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ওকে এখন একদম শান্ত পরিবেশ অবজারভেশনে রাখতে হবে, তাই আমরা কেউ ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেল। ডাক্তারদের নিয়ম সে জানে, কিন্তু নিজের বন্ধুর এই অবস্থার বাইরে দাঁড়িয়ে থাকা তার পক্ষেও কঠিন হয়ে পড়েছে। সে আজিজের দিকে একবার তাকালো। আজিজও যেন ভেতরে যাওয়ার জন্য উসখুস করছে। আকাশ ধীর পায়ে খুব শক্তপণে সেই কেবিনের দিকে পা বাড়ালো। তার প্রতিটি পদক্ষেপ যেন হাসপাতালের নিস্তব্ধ করিডোরে একটা চাপা অস্থিরতা তৈরি করলো। আজিজও আকাশের পিছু পিছু নিঃশব্দে এগোতে লাগলো। কেবিনের দরজার কাছে গিয়ে আকাশ একটু থামলো। কাছের ছোট্ট জানালা দিয়ে ভেতরে আবছা আলোয় দেখা যাচ্ছে। আকাশ দরজার নবটা খুব সাবধানে ঘোরালো। আজিজ ফিসফিস করে বলল, ভাই ভেতরে কি যাওয়া ঠিক হবে? ডাক্তার তো মানা করেছে। আকাশ কোনো কথা বলল না। সে আজিজের দিকে একবার তাকিয়ে দরজাটা সামান্য ফাঁক করলো। তার মনে হচ্ছে সবুজ হয়তো চোখ বুজে থাকলো তার উপস্থিতি টের পাবে। আকাশ কেবিনের ভেতরে পা রাখতে এক অসহ্য হিমশীতল নীরবতা তাকে গ্রাস করলো। মাত্র কয়েক কদম এগোতে তার শরীর পাথর হয়ে গেল। বিছানার উপর শুয়ে থাকা অবৈটির আবদ্ধ মস্তক সাদা কাপড়ে ঢাকা। সাধারণত কেউ মারা গেলে যেভাবে সাদা চাদর মুড়ি দিয়ে দেওয়া হয়, ঠিক সেই দৃশ্য। পাশে থাকা স্যালাইনের নলটা কে যেন ছিঁড়ে ফেলেছে। সেটা এখন বিষাক্ত সাপের মতো মেঝেতে লুটিয়ে আছে। সব থেকে ভয়াবহ দৃশ্যটা ছিল ইসিজি মনিটরের দিকে। হৃদস্পন্দনে সেই আঁকাবাঁকা রেখাটা এখন একদম সোজা হয়ে গেছে, যা কেবল একটি নিথর দেহের জানান দেয়। কেবিনের ভেতর একটা ভ্যাপসা গন্ধ। সাদা চাদরের উপর দু একটা মাছি ভন ভন করে উঠছে। মাঝে মধ্যে চাদরের উপরও বসছে। আজিজ আকাশের পেছনে দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে তার কলিজা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। সে তোয়ালে দিয়ে মুখ চেপে ফিসফিস করে আর্তনাদ করে উঠল, ভাই মানুষ মরে গেলে তবেই না তার মুখে মাছি বসে। সব শেষ হয়ে গেল ভাই, আমাদের সবুজ আর নেই। আজিজের এই কথাটি তীরের মতো আকাশের বুকে বিঁধল। আকাশ অস্পষ্ট স্বরে পিপির করল, না, এটা হতে পারে না। সবুজের কিছু হয়নি, ও আমাকে ছেড়ে এইভাবে যেতে পারে না। আকাশের মগজ কাজ করা বন্ধ করে দিয়েছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে ধীর পায়ে সে চাদর ঢাকা দেহটার দিকে এগোতে লাগলো। আজিজ আর নিজেকে সামলাতে না পেরে শব্দ করে টুকরে কেঁদে উঠল। সেই কান্নার শব্দ শুনে করিডোর থেকে সোনালি, সবুজের বাবা মা এবং সৈকত এহসান পাগলের মতো কেবিনের ভেতর ছুটে এলেন। সবার মুখে একই বিভীষিকা, সাদা চাদরে ঢাকা দেহ আর মনিটরে সেই স্থির রেখা। সবুজের মা চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়লেন। আকাশ কাঁপা কাঁপা হাতে সেই চাদরের কোণাটা ধরল। তার মনে হচ্ছে সে কোনো এক দুঃস্বপ্নের ভেতর দিয়ে হাঁটছে। আজিজ তখনও পেছনে হাহাকার করে কাঁদছে। আকাশ সাদা চাদরটা সরিয়ে ফেল। কাপড়টা সরানোর সাথে সাথে এক লহমায় পুরো কেবিনে বাতাস যেন জমে বরফ হয়ে গেল। আজিজের বুক ফাটা কান্নাটা গলার মাঝে আটকে গেল। কেউ একজন যেন এক নিমিষে পুরো পৃথিবীর শব্দ কেড়ে নিয়েছে। আজিজ ফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে জল পড়ছে না, তার শরীর কাঁপছে না। সে সেতু দেখছে ইসিজি মনিটরে সেই সোজা হয়ে যাওয়া লাল রেখাটা। একটু আগে যে আজিজ হামা করে কাঁদছিল, সে এখন এক জীবন্ত পাথরের মূর্তি। পেছন থেকে সোনালি পাপা, সবুজে পাপা আর সোনালি ভেতরে ঢুকেছিল, কিন্তু কেউ একটা চিৎকার পর্যন্ত করল না। সবুজের মা চৌকাঠেই পড়ে রইল। তার হাতের তসবিরটা মেঝেতে পড়ে গেল, কিন্তু সেটা তোলার কথা ভুলে গেলেন। সোনালি পিলার মতো দাঁড়িয়ে রইল। তার মনে হলো সময় থমকে গেছে। মহাকাল তাকে এক বিশাল শূন্যতার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সবাই দেখছে কিন্তু বিশ্বাস করতে পারছে না। এটা তো হওয়ার ছিল না। কি হলো এটা? এটা কারোর মস্তিষ্কে ঢুকছে না। আকাশের হাতটা তখনও সাদা কাপড়ের কোণায় ধরা। আকাশ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। তার মনে হলো সে কোনো এক শব্দহীন মৃত্যুপুরীতে দাঁড়িয়ে আছে, যেখানে কান্নাও নিষিদ্ধ। কেবিনে সেই ধবধবে সাদা আলো নিচে 6 জন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কারোর শ্বাস প্রশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে না। এক একটা মানুষ যেন এক একটা পাথর। মাছিটা আবার চোখের পাতায় বসলো। একটা মানুষের সামনে থাকা মানুষগুলো কতটা অসহায় হলে পরপর দুটো মাছি বসার পরও কেউ সেটা তাড়ানোর শক্তি পায় না। সেই দৃশ্য এখন এই কেবিনের একমাত্র ধ্রুব সত্য।
যে সবুজ নেই। কেবিনের ভেতরটা যেন এক জীবন্ত শ্মশান। সাদা চাদরে ঢাকা নিথর অবৈ, সব মিলে বাতাস ভারী হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে কোটি রোদে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো রোদ। তার চোখে মুখে রাজ্যের বিস্ময় আর কপালে বিন্দু বিন্দু ঘাম। সে বেডে সেই চাদর ঢাকা দেহের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে কিছু একটা বলতে যাবে, তখনই ঘটল সেই অভাবনীয় কাণ্ড। হঠাৎ কেবিনের ভেতর থাকা ওয়াশরুমের দরজাটা এক ঝটকে খুলে গেল, আর সেই সাথে ভেসে এলো এক অদ্ভুত সুরের গান। কচু বনে হেগে গেল কালো কুকুরে, পা তুলে পাদে দিল পানা পুকুরে, গেউ গেউ করে উঠল ভর দুপুরে, কাদাকে পালিয়ে গেল কোন সুদূরে, হায় কচু বনে। সবার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সবাই বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখল ওয়াশরুম থেকে এক হাত পেটে চেপে আর অন্য হাত দিয়ে কোমরের পিছন দিকটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বেরিয়ে আসছে সবুজ। তার মুখটা একটু ফ্যাকাশে ঠিকই, কিন্তু গলার আওয়াজে সেই আগের মতোই তেজ। সবুজ একটু অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল, কিন্তু তার চোখ যখন স্থির হয়ে দাঁড়িয়ে থাকা আকাশের উপর পড়ল, তখন তার মুখভঙ্গি এক মুহূর্তেই বদলে গেল। এতক্ষণে সেই কানের সুর উদা হয়ে সেখানে জায়গা করে নিল এক করুণ হাহাকার। সবুজ আর এক মুহূর্ত দেরি করল না। সে বাচ্চা ছেলের মতো ঠোঁট উল্টে টুকরে কেঁদে উঠল। তারপর ল্যাংচাতে ল্যাংচাতে সরাসরি আকাশের দিকে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলো। আকাশ পাথরের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু সবুজের কান্নার তোড়ে কেবিন যেন ফেটে পড়েছে। সবুজ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, ওরে আকাশ ভাইরে, ওরা আমারে। আকাশ তখনও স্তব্ধ। সে বুঝতে পারছে না সে হাসবে নাকি রাগ করবে। সবুজ তখনও আকাশের শার্ট খামচে ধরে বিলাপ করে যাচ্ছে। ঠিক তখনই ঘটল সেই চরম কাণ্ড। এতক্ষণ বেডের উপর সাদা চাদর মুড়ি দিয়ে হা করে ঘুমিয়ে থাকা নিলয় বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখে উঠে বসল। চোখের সামনে আকাশ, রোদ আর এক গাদা মানুষকে দেখে সেও রীতিমতো চমকে গিয়ে তড়া করে লাফিয়ে উঠল। সাথে সাথে আকাশ তার পিঠে একটা থাপ্পড় দিয়ে বলল, হালার পুত অসুস্থ মানুষের জায়গায় তুই সাদা কম্বলে মুড়ি দিয়ে মরার মতো ঘুম মারাচ্ছিস। বাইনচোদ, আমার হার্টের ঘর জোগাড় হচ্ছিল যে ওই মাথায় মরে গেছে, তো সস্তার বীজ গেলে চল তোকে আগে বিনা কাফনে দাফন করে আসি, তারপরে মাথার চৌধুরী তোচন দিচ্ছে। আকাশের থাপ্পড় খেয়ে নিলয় পিঠ টলতে টলতে রাগে ফুঁসতে শুরু করলো। সে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে আকাশ আর বাকিদের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, আরে আকাশ, তুই মারছিস কেন বাড়া? মরতে হলে ওই হাগা পাগলা সবুজকে মার। তোরা সবাই এখানে শোক পালন করতে এসেছিস, আর আমার উপর দিয়ে কাল রাত থেকে যে কি সেটা তুফান বয়ে গেছে তা কি তোরা জানিস? আকাশ ভুরকুচকে তাকাতে নিলয় আরও খেকিয়ে উঠে বলতে লাগলো, শোন তবে সেই মহাকাব্য। কাল রাতে এই হারামি সবুজ পচা ডেট ওভার মাল গিলে আর ফ্রিজের বাসি খাবার খেয়ে নিজের পেটের ভেতর কেয়ামতি নামিয়ে এনেছে। বিষক্রিয়ার ফুড পয়জনিংয়ের ওর অবস্থা এমন হয়েছিল যে মাঝরাতে আমাকে ফোন করে কান্নাকাটি শুরু করলো। বাঞ্চত নাকি পাতলা হাগা হচ্ছে, লজ্জাটাও কে বলতে পারছে না। আমি শালা বলদ, নিজের ঘুম হারাম করে ওকে ধরাধরি করে হাসপাতালে আনলাম, ভর্তি করলাম। সব একা হাতে করেছি আমি। নিলয় এবার সবুজের দিকে একটা আঙ্গুল উঁচিয়ে রাগে ফেটে পড়ল। আরে তোরা যে সাদা ফেনা দেখে মরার কান্নাকাটি করছিস, ওটা কোনো বিষয়, আচ্ছা ওটা কোনো বিষের ফেনা ছিল না রে। এই পাগলা, নেশার ঘরে আর শরীর খারাপের চোটে আইসক্রিম খেতে খেতে সারা মুখে মুখে ওখানেই টাল মেরে পড়েছিল। আমি যখন ওকে উদ্ধার করতে যাই তখনই মুখে ওই সাদা মাখামাখি দেখে লোকে রটিয়ে দিল যে বিষ খেয়েছে। শালা আজ তো একটা নাটক বাজ। নিলয় এক মুহূর্ত দম নিয়ে আবার শুরু করলো, বিশ্বাস কর আকাশ, রোদ আজিজ, ভোর 3টা থেকে এখন সকাল 8টা বাজে। এই 5 ঘন্টায় এই বদমাসটা রেকর্ড করে ফেলেছে। ও টোটাল 100 বার ওয়াশরুমে দৌড়েছে। একবার বিরক্ত হয়ে নিজের হাতের ক্যানুলা পর্যন্ত টেনে খুলে ফেলে দিয়েছিল। আর ইসিজি মেশিন, ওটা তো কাল থেকেই বন্ধ, কারণ ওসব যন্ত্রপাতির গোষ্ঠী কিলায়ও। 101 নম্বর বার যখন ও ওয়াশরুমে ঢুকলো তখন আমি ভাবলাম আর পারছি না। সোফায় বসে ঝিমোতে ঝিমোতে আমার পিঠ ভেঙে যাচ্ছিল, তাই সুযোগ বুঝে ওর খালি বেডটায় একটু টান টান হয়ে কম্বল মুড়ি দিয়েছিলাম। আর তোরা এসে ভাবলি ওই কুত্তার বাচ্চা মনে ভূত হয়ে গেছে। সবুজ তখন সোফায় বসে কাচিমচি মুখে হাঁপাচ্ছে। নিলয়ের দিকে তাকিয়ে শেষবার একটা গালি দিয়ে বলল, আর এই লজ্জা ঢাকতে ডাক্তারকে গিয়ে পটিয়ে আসছে যে স্যার কাউকে কেবিনে ঢুকতে দেবেন না,
আমরা এখানে ওর সেবায় জীবন দিচ্ছি আর ও কিনা বাথরুমে বসে পানা পুকুরের গান গাইছে। আকাশ, ওই মালকে জ্যান্ত পুঁতে ফেল, আমার কোনো আপত্তি নেই। নিলয়ের কথা শেষ হতে না হতে কেবিনের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। উপস্থিত সকলে কি রিয়াকশন দেবে ভেবে পেল না, শোক করবে নাকি হাসবে। কিন্তু এই নিস্তব্ধতা ভাঙল রোদ আর আজিজের অট্ট হাসিতে। তারা দুজন হাসতে হাসতে আক্ষরিক অর্থেই হাসপাতালে মেঝেতে লুটিয়ে পড়ল। আজিজ তো হাসতে হাসতেই গড়াগড়ি খেয়ে বলতে লাগলো, ওরে বাবারে, 100 বার হাগার রেকর্ড। সবুজ, তুই তো অলিম্পিকে নাম লেখাতে পারতিস, গিনিস ওয়ার্ল্ড বুকে তোর নাম উঠেছে তো। এদিকে সোনালির আগে অগ্নিকুণ্ড হয়ে সবুজের দিকে এগিয়ে এলো। তোর জন্য আমি সারা রাত কেঁদে বুক ভাসালাম, আর তুই এখানে হাগুপাটি করছিস? এই বলে সে সবুজকে বেধড়ক কিল চাপ্পড় মারতে শুরু করলো। সবুজ সোনালির মার খেয়ে কুকড়ে গিয়ে চিৎকার করে উঠল। থাম থাম বলছি। ওরে বালের বউ সারা আমাকে। ওরে বাল, আমি প্যান্টে বেল্ট আর চেন কিছুই লাগাইনি, বারবার হাঁকতে দৌড়াতে হচ্ছে। ওইসব লাগালে খোলার সময় পাবো না রে, প্যান্টেই হয়ে যাবে সব। সবুজের এই প্যান্টের চেন রহস্য ফাঁস হতেই আকাশ গম্ভীর আর ক্লান্ত। নিলয় আর নিজেদের ধরে রাখতে পারল না, তারা দুজনও হো হো করে হাসতে শুরু করলো। আকাশের মতো গম্ভীর মানুষও হাসতে হাসতে সোফায় বসে পড়ল। সবুজ হঠাৎ থেমে গিয়ে কপালে হাত দিল, তার মুখভঙ্গি আবার করুণ হয়ে উঠল। সে সোনালীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, স্যার বাল, আমার চলে এসেছে, এই যে দাগ দিচ্ছে, দাঁড়াও আমি আবারও একটু হেগে আসি। ওয়াশরুমের দিকে দৌড় দেওয়ার আগে সে সোনালীর দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে বলল, বউ, তুই চাইলে ভেতরে আসতে পারিস, আমি কিছু মনে করবো না। আমাকে শুষিয়ে দেওয়ার জন্য হলো একবেলায়, আবার হাত পা চলছে না আর। এই কথা বলে সবুজ খোঁড়াতে খোঁড়াতে আর প্যান্ট সামলাতে সামলাতে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাইরে তখন হাসি রোল পড়ে গেছে। আকাশ হাসতে হাসতে বলল, শালা, মরার খবরে আসলাম, এখন তো ওর হাগার চোটে আমরা হাসতে হাসতে মরে যাব। সবুজ আবার সেই চেনা ভঙ্গিতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। শরীরটা তার যেন একদম ভেঙে পড়েছে, গায়ের জোর বলতে আর কিছু নেই। সে সোফায় ধপ করে বসে পড়ে একটা লম্বা শ্বাস ছাড়ল। নিলয় বাঁকা চোখে সবুজের দিকে তাকিয়ে বলল, কি রে, 102 নাম্বারটা সেরে আসলি? সেঞ্চুরি তো আগেই করেছিস, এখন কি ডাবল সেঞ্চুরির টার্গেট? আরে তুই যা তা বলছিস কেন? আমি কি মানুষ না ক্যালকুলেটর? আমি গুনে গুনে এই নিয়ে 66 বারে গেলাম, তার বেশি তো হওয়ার কথা না। সবুজের মুখে এই 66 বারের কনফিডেন্স দেখে সবার চোখ চড়ক গাছ। রোদ বলল, সবুজ ভাই, এ তো দেখছি হাগার রেকর্ড নিয়ে তর্কে নেমেছে, কিন্তু ডাক্তার কি বলেছে? এতবার গেলে তো পেটের সাথে সাথে নাড়ি ভুঁড়িও বেরিয়ে আসবে। ওই শরীর থেকে মদ কি আদৌ বেরোচ্ছে নাকি শরীরটাই বেরিয়ে যাচ্ছে? ঠিক সেই সময় কেবিনে ঢুকলো মার্কো। রোদ তাকে ফোন করে সবুজের এই শোচনীয় অবস্থার কথা জানিয়েছিল। মার্কো ভেতরে ঢুকে সবুজের ফ্যাকাশে মুখ আর সবার আতঙ্কিত চেহারা দেখে গম্ভীর হয়ে গেল। মার্কো সবুজের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, A normal human body can typically tolerate 2 or 3 bowel movements a day, but 66 times? That's not just a stomach upset, it's a biological disaster. If this continues, your body will run out of fluids before the alcohol even leaves your system. মার্কোর কথা শুনে সবুজের মুখটা আরো ছোট হয়ে গেল। সে ফ্যাল ফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ, মার্কো কি বলল? ও কি বলতে চাইছে আমি জলশূন্য হয়ে মরে যাব? ওরে বাবারে, আমি আর বাথরুমে যাব না, দরকার হলে ফ্যান্টে। সবুজের কথা শেষ হওয়ার আগে আকাশ ধমক দিয়ে উঠল, চুপ কর গাধা। মার্কো ঠিকই বলেছে, তোর এই 66 বারও রেকর্ড তোকে হাসপাতালে বেড থেকে সোজা শ্মশানে পাঠিয়ে দেবে, যদি না এখনই করা কোনো ব্যবস্থা নেওয়া হয়। আকাশ একপাশে দাঁড়িয়ে ভাবছে, মার্কোর এই ডাক্তারি ব্যাখ্যা যদি সত্যি হয় তবে সবুজের এই অবস্থা কি শুধুই মদের জন্য নাকি অন্য কোনো ব্যাপার আছে? শুনিলে এবার মাথা নিচু করে আমতা আমতা করতে শুরু করলো। সবার তীক্ষ্ণ দৃষ্টি যেন তাকে বিচ্ছে। সে অস্পষ্ট স্বরে বলতে শুরু করলো, আসলে কাল রাতে সবুজ মাতাল হয়ে আমাকে খুব বাজে ভাষায় গালিগালাজ করছিল, আমাকে পতিতা বলেছে, আরও কত কি জঘন্য কথা। আমি আর সহ্য করতে পারিনি, তাই রাগের মাথায় ওকে শান্ত করার জন্য আমি ওই ক্লোরাল হাইড্রোন ইঞ্জেকশনটা ওর শরীরে পুশ করে দেই। সোনালির কথা শেষ হতে মার্কো চমকে উঠে সোনালির দিকে তাকালো। তার চোখ মুখ শক্ত হয়ে গেল। সে দ্রুত বলতে শুরু করলো, Are you out of your mind, Sonali? Chloral hydrate combined with alcohol is a lethal combination. It causes severe gastric irritation and explosive diarrhea.
You didn't just give him a sleeping drug, you literally set his intestines on fire. সবুজ সোফায় বসে এই আগুন লাগার কথা শুনে ভয়ে নীল হয়ে গেল। সে পেটে হাত দিয়ে আর্তনাদ করে উঠল। ওরে আকাশ ভাই, আমি বলি আমার পেটের ভেতর কেন ডুগডুগি বাজছে? এই ডাইনি বউটা তো আমাকে জ্যান্ত পুড়িয়ে মারার ব্যবস্থা করছিল। ওরে আকাশ ভাই, আমাকে বাঁচাও, আবার ডাক দিয়েছে। সবুজ আবার প্যান্ট সামলাতে সামলাতে বাথরুমের দিকে দৌড় দিল। কেবিনে হাসাহাসি এবার আর এক নিমেষে বিষাদে রূপ নিল। সোনালি এবার ডুকরে কেঁদে উঠল। কাপা কাপা গলায় আমতামতা করে বলতে শুরু করলো। বিশ্বাস করো, আমি জানতাম না এটা এমন হবে। সবুজের ঘরে একটা শিশি ছিল, সেটার গায়ে স্লিপিং ড্রাগ লেখা দেখে আমি সিরিঞ্জে ভরে ওর শরীরে দিয়েছিলাম। ও আমাকে কাল রাতে পতিতা বলে গালি দিচ্ছিল, নোংরা কথা বলছিল। তাই আমি চেয়েছিলাম ও যেন শান্ত হয়ে সারাদিন ঘুমায়, কিন্তু ওটা যেভাবে রিয়্যাক্ট করবে আমি সত্যি বুঝিনি। নিলয় এবার নিজের মাথায় হাত দিয়ে ধপ করে সোফায় বসে পড়ল। সে দাঁতে দাঁত চেপে বলল, শালা সবুজ, আমি ওকে কতবার বলেছি এসব ডেট ওভার আর উল্টোপাল্টা জিনিস কাজ শেষে ফেলে দিয়ে আসবি, কিন্তু ও তো হারামি। ওসব কুড়িয়ে বাড়ি নিয়ে এসেছে, এখন বস ঠেলা। এবার মর তুই, হেগে হেগেই মর। কেবিনে পরিবেশ যখন একরকম থমথমে আর সিরিয়াস, ঠিক তখনই সেই গম্ভীর মুহূর্তে 12টা বাজিয়ে ওয়াশরুমের দরজাটা ফাঁক হয়ে গেল। সবুজ বেরিয়ে এলো না, শুধু দরজার আল থেকে তার করুণ চড়সুরের গান ভেসে এলো। আমি প্রমাণ করে দেব তুমি বিশ্ব বেইমানি। আমি ইতিহাসে লিখব তুমি কাল নাগিনী। তুমি বুকে করে বাসো, আবার করবে সর্বনাশ। তোমার এই ছলনা আমি আগে বুঝিনি। এমন একটা চরম উত্তেজনার মুহূর্তে সবুজের এই কাল নাগিনী মার্কা গান শুনে উপস্থিত সবার মাথা যেন এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। একদিকে জীবন মরণের টানা হেঁচড়া, আর অন্যদিকে সবুজের এই অদ্ভুত হেয়ালিপনা। সবুজের মা আর সহ্য করতে পারলেন না। তিনি দৌড়ে গিয়ে বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে উঠলেন, থাম সবুজ, তুই থাম। পেটের নাড়ি ভুড়ি সব তো বেরিয়ে যাচ্ছে, আর তুই গান গাইছিস। আকাশ, তাড়াতাড়ি ডাক বাবা, দেখ আমার ছেলেটার কি হলো। মা এবার সোনালির দিকে ফিরে বুক ফাটা আর্তনাদ করে বললেন, বৌমা, তুমি শেষমেশ এই কাজটা করতে পারলে। আমার ছেলেটা না হয় মাতাল ছিল, কিন্তু তুমি তো সুস্থ ছিলে। সোনালি কোনো উত্তর দিতে পারল না। সে অপরাধীর মতো মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সোনালির বাবাও পাশে দাঁড়িয়ে ঘামছেন। নিজের মেয়ের এমন কাণ্ড দেখে তিনি অপমানে আর লজ্জায় মুখ তুলে কারোর দিকে তাকাতেও পারছেন না। কেবিনের বাতাস তখন বিষাদে ভারী হয়ে আছে, আর তার মাঝে বাথরুমের ভেতর থেকে সবুজের হালকা গঙ্গানি শোনা যাচ্ছে। আকাশে পার মার্কোর কাঁধে হাত দিয়ে বেশ কড়া গলায় বলল, মার্কো, অনেক হাসাহাসি আর অনেক বিশ্লেষণ হয়েছে, এবার তাড়াতাড়ি কিছু একটা কর। এইভাবে চলতে থাকলে সবুজকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। মার্কোর আকাশের চোখের ভাষা বুঝতে পারল। সে দ্রুত সবুজের কাছে গিয়ে তার পালস চেক করলো এবং গম্ভীর মুখে সবার দিকে তাকিয়ে এই নরক যন্ত্রণা থেকে বাঁচার জন্য ডাক্তারের ফর্মুলা বলতে শুরু করলো। Listen to me carefully. We need to stop the dehydration immediately. Firstly, prepare a high concentration ORS solution. Second, he needs an intravenous shot on atropine to slow down his gut movement. And most importantly, give him plenty of coconut water and ginger extract to neutralize the gastric acid. মার্কোর নির্দেশ পাওয়া মাত্রই কেবিনে হুলস্থুলস পড়ে গেল। আকাশ দ্রুত ডাক্তারদের ডাকার জন্য করিডোরে ছুটল। নিলয় আর রোদ দাঁড়ালো ডাব আর স্যালাইন আনতে। আজিজ সবুজের হাত ধরে রাখার চেষ্টা করলো, যাতে সে আবার বাথরুমের দিকে দৌড়াতে না পারে। সবুজের মা আঁচল দিয়ে ছেলের কপাল মুছতে মুছতে মার্কোর বলা ফর্মুলা অনুযায়ী সব ব্যবস্থা করতে শুরু করলো। সোনালির বাবাও ছুটলেন ওষুধগুলো আনতে। সবার এই ছোটাছুটি দেখে সোনালি আরও একবার অনুভব করলো তার একটা ভুলের জন্য কতজন মানুষকে আজ হিমশিম খেতে হচ্ছে। সবুজ সোফাই আদর্শ হয়ে ফ্যালফ্যাল করে সবার দিকে তাকিয়েছে। তার এখন আর গান গাওয়ার শক্তি নেই, শুধু অস্পষ্ট স্বরে বলল, নিলয় ভাই আমার, ডাবের জলটা একটু ঠান্ডা নিশ্রে, বড় জ্বালা করছে ভেতরে। কেবিনের সোফায় সবুজ ক্লান্ত আদর্শ হয়ে আছে, আর পাশে বসে আজ তার পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু সবুজের রাগ যেন থামবা নয়। সে যন্ত্রণায় কুকড়ে গিয়ে পিপি করে সোনালিকে গালি দিচ্ছে। ওরে কাল নাগিনী, বিয়ের আগে বন্দুক দেখিয়ে ভয় দেখালে, আর এখন আমাকে বিষ খেয়ে মারতে চাস? এখানেই শেষ নয়, সে সোনালির বাবাকেও ছাড়ছে না। দাঁতে দাঁত চেপে বলছে, কি মেয়ে জন্ম দিয়েছেন শ্বশুরমশাই?
নিজের স্বামীকে কেউ এভাবে ডায়েটের ইনজেকশন দেয়? আপনাদের গোষ্ঠী কিলাই। সুস্থ হয়ে আরও 3টা বিয়ে করব, তারপর আমার শান্তি। সবুজের এমন অসংলগ্ন গালমন্দ আর করুণ দশা দেখে আজিজ মুখ চেপে হাসি সামলাচ্ছে, আর পুরো কেবিনে এক অদ্ভুত থমথমে হাসির পরিবেশ তৈরি হয়েছে। কেবিনে নিস্তব্ধতা ভেঙে হঠাৎই একটা ফোন বিকট শব্দে বেজে উঠল। সেই কর্কশ আওয়াজে চমকে উঠল সবুজ, সোফায় লাফিয়ে বসল। পেটের যন্ত্রণায় মুখ কুচকে চিৎকার করে বলল, কোন হালাফুত আমার লোয়া লক্কর ভাঙ্গা শাটা ভাঙ্গা রিংটোন দিছে রে? সামনে পেলে আজকে তার জ্যান্ত পুঁতা ফেলবো। শালা তার ফোনে মারে বাপ। সবুজের মেজাজ দেখে আজিজ দ্রুত বেডের উপর থেকে ফোনটা তুলে নিল। দেখলো এটা নিলয়ের ফোন। বাড়ি থেকে কল এসেছে। আজিজ ফোন রিসিভ করে কিছু বলতে পাওয়ার আগে ওপাশ থেকে নিলয়ের মা কান্নায় ভেঙে পড়লেন। ডুকরে কেঁদে বললেন, নিলয় বাপ, কই তুই? নীলিমার কি যে হয়ে গেল, ওরে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুই যেখানে আছিস তাড়াতাড়ি আয়। কথাটুকু বলেই তিনি লাইনটা কেটে দিলেন। আজিজ কয়েক মুহূর্ত পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নীলিমার বিপদের কথা শুনে সে আর দেরি না করে দ্রুত নিলয়ের খোঁজে করিডোরের দিকে ছুটল। আজিজের এমন অস্বাভাবিক ছোটাছুটি দেখে সবুজ অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সে সময় তার পেটের ভেতর আবার আগ্নেয়গিরি জেগে উঠল। সে হাগার প্রবল ডাকে কুকড়ে গিয়ে সে আবার বাথরুমের দিকে দৌড় দিল। যাওয়ার সময় সোনালীকে উদ্দেশ্য করে বিষাক্ত গালি দিয়ে গেল, ওরে মাঙ্গির নাতনি, এবার হেগে আইসা তোরে আগে তালাক দেবো, তারপর তোর দাদির লকে নিকে করবো, শালি ডাইনি। সবুজের এমন অদ্ভুত আর অশ্লীল কথা শুনে সোনালীর রাগ হওয়ার কথা থাকলেও তার প্রচণ্ড হাসি পেয়ে গেল। সে কোনো মতে মুখ চেপে হাসি সামলানোর চেষ্টা করলো, কিন্তু সবুজের বাবা আর সহ্য করতে পারলেন না ছেলের মুখে এমন অসভ্য আর কুরুচিপূর্ণ কথা শুনে। তিনি রাগে অপমানে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি এক প্রকার গজগজ করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেলেন। তার সাথে সোনালীর বাবাও লজ্জে মাথা নিচু করে বেরিয়ে গেলেন। পুরো কেবিনটা এখন এক বিশৃঙ্খল রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজিজ হন্তদন্ত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তার ওপাশে নজর দিতে দেখল নিলয় আর রোদ মিলে একটা ডাবের দোকানের সামনে দাঁড়িয়ে ডাব দরদাম করছে। আজিজ এক মুহূর্ত দেরি না করে যান হাতে নিয়ে রাস্তা পার হয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে আতঙ্ক দেখে নিলয় ডাব হাতে নিয়ে ভ্যাবলার মতো চেয়ে রইল। আজিজ হাঁপাতে হাঁপাতে বলল, নিলয় বাড়িতে মহাবিপদ, এই নে তোর ফোন, তোর মা কাঁদছে, নিলয় অসুস্থ। নিলয় ফোনটা হাতে নিয়ে কল হিস্ট্রি আর আজিজের ফ্যাকাশে মুখ থেকে কিছুই বুঝতে পারছিল না। তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। তখন পাশ থেকে রোদ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে দ্রুত বলল, নিলয় ভাইয়া, আন্টি যেহেতু বললেন নীলিমা আপুকে হাসপাতালে নিয়ে আসছেন, তার মানে ওনারা এই হাসপাতালেই আসছেন। বাড়ির কাছের বড় হাসপাতাল তো এটাই। তুমি আর দেরি না করে দ্রুত উইমেন ওয়ার্ডের দিকে যাও, ওইদিকে ইমার্জেন্সি পেশেন্টদের নেওয়ার কথা। রোদের কথায় নিলয়ের হুঁশ ফিরল। সে হাতের ট্যাবগুলো রোদের হাতে দিয়ে পাগলের মতো হাসপাতালের ভেতরে উইমেন ওয়ার্ডের দিকে দৌড়াতে শুরু করলো। আজিজ রোদের দিকে তাকিয়ে বলল, রোদ, তুই এই ডাবার নিয়ে সবুজের কাছে যা, ওর অবস্থা এমনিতেই খারাপ, একা সামলানো যাবে না। আমি নিলয়ের সাথে যাচ্ছি, একা এই অবস্থায়ও ভেঙে পড়তে পারে। রোদ সম্মতি জানিয়ে মাথা নাড়ল। আজিজ নিলয়ের পিছু পিছু ওয়ার্ডের ভেতরে অদৃশ্য হয়ে গেল। রোদ একটা দীর্ঘশ্বাস ফেলে ডাবার ওষুধের ব্যাগটা হাতে তুলে নিয়ে সবুজের কেবিনের দিকে পা বাড়ালো। তার মনে তখন কু ডাকছে, সবুজের এই খারাপ অবস্থা তো একপাশে, কিন্তু নীলিমাপুর হঠাৎ কি এমন হলো যে তাকে হাসপাতালে আনতে হচ্ছে। নীলের পাগলের মতো ছুটে এসে ইমার্জেন্সি গেটের সামনে দাঁড়ালো। তার বুকটা ধরপড় করছে, মুখ দিয়ে কোনো কান্না বের হচ্ছে না। সে পৌঁছানোর ঠিক কয়েক মিনিট পরে একটা কালো গাড়ির টায়ার জ্বালিয়ে গেটের সামনে এসে থামলো। গাড়ি ড্রাইভ করছিল নীলিমার চাচাতো ভাই। নীলিমাদের 10 ভাইয়ের মাঝে সে একমাত্র বোন, পুরো বাড়ির কলিজা। সেই কলিজায় আজ আগুন লেগেছে। গাড়ি থামাতে ভেতর থেকে স্ট্রেচার করে আনা হলো। নীলিমার নিথর দেহটা যখন স্ট্রেচারে তোলা হচ্ছিল, নীলই পাথর হয়ে সেদিকে তাকিয়ে রইল। তার আদরে নীল আজ এভাবে সাদা চাদরে ঠেকে হাসপাতালে করিডোর দিয়ে ভেতরে চলে যাচ্ছে। নীলিমার ভাই গাড়ি থেকে নেমে রক্তচক্ষু নিয়ে নীলয়ের দিকে এগিয়ে এলো। নীলে কিছু বুঝে ওঠার এই তার কপাল চেপে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। এরপর শুরু হলো বেধড়ক মার। হারামি, আমার বোনটাকে একা ফেলে তুই কোথায় রং ঢং করতে গিয়েছিলি? ও বাড়িতে অসুস্থ আর তুই বাইরে ফুর্তি মারছিলি? আজ যদি নীলুর কিছু হয় তোকে আমি জ্যান্ত কবর দেব। নীলে কোনো প্রতিবাদ করলো না।
সে যেন মার খাওয়ার জন্যই দাঁড়িয়েছিল। তার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছে, নীলিমা ভালো আছে তো? নীলিমার অন্য ভাইয়েরা এসে তাদের ভাইকে টেনে ধরলো। আজিজও দ্রুত দৌড়ে এসে নিলয়কে চাপটে ধরে সরিয়ে আনলো। আজিজ নিলয়কে ধরে অন্যদিকে সরিয়ে নিতে নিতে বলল, নিলয় শান্ত হ, এখন ঝগড়া করার সময় না। কিন্তু নিলয় যেন কোনো ঘোরের মধ্যে আছে। সে আজিজের হাত ঝটকে দিয়ে সরিয়ে দিল। কারো কথা, কারো গালি বা মার কিছুই তার কানে পৌঁছাচ্ছে না। সে টলতে টলতে উঠে দাঁড়িয়ে আবার ইমার্জেন্সি বোর্ডের ভেতরের দিকে ছুটল। তার শুধু নীলিমাকে দেখা যায়। 10 ভাইয়ের সেই একমাত্র বোন আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর নিলয় নিজেকে ক্ষমা করতে পারছে না কেন সে নীলিমাকে একা ফেলে সবুজের সাথে গিয়েছিল। ইমার্জেন্সি ওয়ার্ডের লাল আলোটা জ্বলছে, আর নিলয় দরজার ওপাশে নিজের কলিজাটাকে হারানোর ভয়ে টুকরে কেঁদে উঠল। নিলয় যখন ইমার্জেন্সি ওয়ার্ডের দরজা দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল, হঠাৎ সে অনুভব করলো কেউ একজন তার প্যান্ট ধরে নিচের দিকে টানছে। ঘোর লাগা চোখে সে নিচের দিকে তাকাতে তার কলিজাটা মোচো দিয়ে উঠল। তার একমাত্র মেয়ে নিভা দাঁড়িয়ে আছে। নিভার ডাগার ডাগর চোখ দুটো কাঁদতে কাঁদতে টকটকে লাল হয়ে ফুলে গেছে। বাড়িতে মা অসুস্থ হয়ে মেঝেতে পড়েছিল, তার উপর বাড়িতে একগাদা মানুষের ভিড়, যাদের ছোট নিভা ঠিকমতো চেনো না। পাপা বাড়িতে নেই, মা কথা বলছে না। ভয় আর আতঙ্কে মেয়েটা এতক্ষণ কলিজা ফাটানো চিৎকার করে কেঁদেছে। কেউ তাকে ঠিকমতো কোলে নেওয়ার সময়টুকু পায়নি। বাধ্য হয়ে নিভাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, না হলে কান্নার চোটে মেয়েটা হয়তো সেন্সলেস হয়ে যেত। নিলয় আর এক মুহূর্ত দেরি করল না। সে নিভাকে দুহাতে পাজাকোলা করে কোলে তুলে নিল এবং নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। নিভা তার পাপার চেনা গায়ের গন্ধ পেতে কান্না থামিয়ে দিল। এতদিন যে বুকটা তার সব থেকে নিরাপদ আশ্রয় ছিল, সেই পাপার বুকে মুখ গুজে দিয়ে সে ফুপিয়ে উঠতে লাগলো। কিছুক্ষণ পর নিভা আধো আধো গলায় নিলয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পাপা দেখতে যাবো? নিভার এই করুণ কণ্ঠস্বর শুনে নিলয় যেন বাস্তবে ফিরে এলো। সে অনুভব করলো তার নীলিমা যেন যন্ত্রণায় আছে, তেমনি তার ছোট প্রাণটাও কতক্ষণ ধরে না খেয়ে আছে। নিলয় অসহায় চোখে পাশে দাঁড়িয়ে থাকা আজিজের দিকে তাকালো। তার চোখের ভাষাতে ছিল একরাশ আকুতি। আজিজ দ্রুত নিলয়ের কাঁধে হাত রেখে বলল, নিলয় তুই নিভাকে সামলা, আমি ওর জন্য এখনই চট করে কিছু খাবার আর দুধ নিয়ে আসছি। আজিজ আর দেরি করলো না, খাবারের খোঁজে ক্যান্টিনের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল। নিলয় নিভার পিঠে হাত বোলাতে বোলাতে ইমার্জেন্সি ওয়ার্ডের দরজার দিকে তাকিয়ে রইল। তার এক হাতে কোলের এই ছোট্ট মেয়েটার ভবিষ্যৎ, আর অন্য হাতে ওপাশে তার প্রাণের স্ত্রী নীলিমার জীবন মরণের লড়াই। করিডোরের পরিবেশটা এখন কান্নার রোলে ভারী হয়ে আছে। নীলিমার মা বাবা আর নিলয়ের মা বাবা সবাই যেন শোকে পাত্র হয়ে একে অপরকে ধরে দাঁড়িয়ে আছে। ঠিক 2-3 মিনিটের মাথায় আজিজ হাতে কিছু ব্রেড আর কলা দুধ নিয়ে ফিরে এলো। নিভা ক্ষুধার্ত চোখে সেদিকে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে ইমার্জেন্সি ওয়ার্ডের লাল লাইটটা নিভে গেল। ভেতর থেকে গম্ভীর মুখে একজন ডাক্তার বেরিয়ে এলেন। নিলয় তখন নিভাকে একটা বেড ছিঁড়ে মুখে তুলে দিচ্ছিল। ডাক্তার যখন জানতে চাইল পেশেন্টের হাজবেন্ডকে, নিলয় তড়াক করে দাঁড়িয়ে পড়ল। সে নিভাকে কোলে রেখে একটু নামাতে চেয়েছিল, কিন্তু মেয়েটা ভয় পেয়ে আবার বাবার গলা জড়িয়ে ধরে ডুকরে খেতে উঠল। বাধ্য হয়ে নিভাকে কোলে নিয়ে নিলয় ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো। ডাক্তার সরাসরি প্রশ্ন করলেন, আপনার স্ত্রী কতদিনের প্রেগনেন্ট ছিলেন? হয়তো বা 6 কি 7 সপ্তাহ হবে। আই এম সরি, আপনারা সম্ভবত অ্যাবর্শনের জন্য কোনো ট্যাবলেট খাইয়েছিলেন? নিলয় সম্মতি জানালো। সে কাল রাতে ডাক্তারের সাথে কথা বলা থেকে শুরু করে যা যা ঘটেছিল সব খুলে বলল, কিন্তু ডাক্তার তাকে থামিয়ে দিয়ে বলেন, কিন্তু আমাদের ক্ষমা করবেন, ট্যাবলেট খাওয়ানোর আগেই ফ্যালোপিয়ান টিউবের বেবি যথেষ্ট বড় হয়ে গিয়েছিল, যেটাকে আমরা অ্যাটোপিক প্রেগনেন্সি বলি। ওই টিউবটা ব্লাস্ট করে ফেটে গেছে, যার জন্য এর ইন্টারনাল ব্লিডিং। পরিস্থিতি খুবই জটিল। নিলয় যেন কথা খুঁজে পাচ্ছে না। তার পৃথিবীটা এক নিমিষে ওলটপালট হয়ে গেল। পাশ থেকে নীলিমার ভাই রাগে ফুঁসতে ফুঁসতে জিজ্ঞেস করলো, আমার বোন ঠিক আছে তো? আমরা আপাতত সার্জারি করে ক্ষতিগ্রস্ত ফ্যালোপিয়ান টিউবটা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু রক্তক্ষরণ না থামা পর্যন্ত আমরা কিছুই নিশ্চিত করতে পারছি না। আপাতত অবজারভেশনে আইসিইউতে রাখা হবে। 1 ঘন্টার মধ্যে ইমপ্রুভমেন্ট না দেখলে আপনাদের হয়তো উন্নত চিকিৎসার জন্য ওকে কলকাতায় নিয়ে যেতে হবে। নিলয় কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওয়ার্ডের দরজার দিকে। তখনই নীলিমার ভাই আবার চিৎকার করে নিলয়কে দোষারোপ করতে শুরু করলো।
একটা বাচ্চাকে তুই বাঁচাতে পারলি না? আর কি কাজ তোর? হ্যাঁ, আমার বোনটার জীবনটাই শেষ করে দিলি। আশেপাশে মানুষের কটু কথা আর শ্যালকের চিৎকার নিলয় এবার ফেটে পড়ল। সে নিভাকে বুকে চেপে ধরে চিৎকার করে বলে উঠল, আমি কি জানতাম ও প্রেগনেন্ট? ও তো আমাকে জানায়নি। ওর মাঝে মধ্যে শরীর খারাপ হতো, 2-3বার ডাক্তারও দেখিয়েছি একা একা। ডাক্তার হয়তো আগেই সাবধান করেছিল, কিন্তু নীল কেন আমাকে কিছু বলেনি? আমি জানলে কি ওকে একা ছাড়তাম? নিলয়ের এই আর্তনাদে করিডোরটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। সবার মুখ যেন বন্ধ হয়ে গেল। আজিজ এরই মাঝে আকাশকে সব খবর দিয়েছিল। সেই ঠিক মুহূর্তে করিডোর কাঁপিয়ে হন্তদন্ত হয়ে আকাশ ছুটে এলো নিলয়ের কাছে। আকাশের চোখে মুখেও এখন রাজ্যের দুশ্চিন্তা। আকাশ নিলয়ের কাঁধে হাত রেখে শক্ত করে ধরল। নিলয় আকাশের বুকে মাথা রেখে শুধু একবার ফিসফিস করে বলল, আকাশ, আমার নীল। আকাশ নিলয়ের কাঁধে হাত রেখে তাকে শক্ত করে ধরল। নিলয়ের তখন কিছু বলার মতো অবস্থা নেই। সে নিভাকে বুকে চেপে ধরে পাথরের মতো বসে আছে। আকাশ যখন জানতে চাইল ঠিক কী হয়েছে, তখন আজিজ এগিয়ে এসে সবটা গুছিয়ে বলল। পরিস্থিতির গুরুত্ব বুঝে আকাশ গম্ভীর গলায় বলল, নিলয়, ব্লিডিংয়ের মাত্রা 55% ছাড়িয়ে গেছে। এখানে দেরি করে একদমই ঠিক হবে না। যত দ্রুত সম্ভব ওকে কলকাতায় মুভ করানোই ভালো। নিলয় শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। আকাশ আর দেরি না করে দ্রুত ডাক্তারের দিকে পা বাড়ল। এর মধ্যে মার্কো সেখানে এসে পৌঁছালো এবং সব শুনে সেও দ্রুত কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দিল। ডাক্তাররা জানালেন কলকাতায় নিয়ে গেলে হয়তো PGSSKM হাসপাতালে ভালো হবে, কিন্তু আকাশ দ্বিমত পোষণ করে বলল, SSKM অবশ্যই ভালো, কিন্তু ওখানে সবসময় ভিড় আর পপুলেশন অনেক বেশি থাকে। তার চেয়ে আমরা ওকে আরজিকর হাসপাতালে নিয়ে যেতে পারি। ওখানে ট্রিটমেন্ট দ্রুত শুরু করা যাবে। ডাক্তার তাতে সম্মতি জানিয়ে বললেন, ঠিক আছে, আপনাদের যেখানে সুবিধা হয় সেখানে নিয়ে যান, কিন্তু জলদি করুন, কারণ ওখানকার চিকিৎসার ব্লিডিং কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। হাসপাতাল থেকে দ্রুত ট্রান্সফার সার্টিফিকেট আর প্রয়োজনীয় সব কাগজপত্র জোগাড় করে সবাই আইসিইউর সামনে এসে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে একজন নার্স আইসিইউর দরজা ঠেলে পেরিয়ে এসে গম্ভীর গলায় ডাকলেন, এখানে নিলয়কে? নিলয় একটু অবাক হলো, সাথে উপস্থিত সবাই চমকে উঠল। সবাই নিলয়কে ভেতরে যাওয়ার জন্য ইশারা করলো। নিলয় তার কোলে নিভাকে আরও শক্ত করে আঁকড়ে ধরে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ল। ভেতরে ঢুকে নার্সকে দেখে নিলয় নিচু স্বরে বলল, আমি নিলয়। পেশেন্টের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। উনি বারবার নিলয় আর নির্ভাকে দেখতে চাইছেন। ডাক্তারবাবু অনুমতি দিয়েছেন, আপনি নিভাকে নিয়েই ভেতরে যান। নিভাকে কোলে নিয়ে নিলয় যখন কাছের দেওয়ালের ওপাশে সাহিত্য নীলিমার দিকে এগিয়ে যাচ্ছে, তার বুকের ভেতরটা তখন মোচড় দিয়ে উঠল। সাদা চাদরে ঢাকা নীলিমাকে দেখে মনে হচ্ছে যেন কোনো নিথর শ্বেত পাথর। শুধু চোখ দুটো আধবোজা অবস্থায় দরজার দিকে চেয়ে আছে তার প্রাণের স্বামী আর সন্তানের অপেক্ষায়। অন্যদিকে আইসিইউর বাইরে যখন নীলিমাকে নিয়ে জীবন মরণের লড়াই চলছে, ঠিক উল্টো চিত্র সবুজের কেবিনে। মার্কো দেওয়া সেই অ্যান্টিডোট ট্র্যাকটা সবুজের শরীরে ম্যাজিকের মতো কাজ করতে শুরু করেছে। পেটে সেই ভয়াবহ আগ্নেয়গিরি এখন অনেকটা শান্ত, কিন্তু সবুজের মুখের আগ্নেয়গিরি যেন আরও দ্বিগুণ বেগে জ্বলছে। সবুজ এখন সোফায় আদশা হয়ে বসে আছে। গায়ে জোর ফিরে পাওয়ার সাথে সাথে তার কণ্ঠস্বরও ফিরে এসেছে। সে একভাবে সোনালীকে গালমন্দ করে যাচ্ছে। সোনালী একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু সবুজের গালের বহর শুনে তার নিজেরও এখন মেজাজ ঠিক রাখা দায় হয়ে পড়ছে। সবুজ দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলছে, ওরে কপাল, শখর বউ এনেছিলাম ঘরে, আর সে কিনা বাসুরাতে ইঞ্জেকশন দেয় পশ্চাৎ দেশে। তোর বাপের কি কষায় দোকান ছিল না শাহালি? এমন নিখুঁত হাতে কেউ বিশেষ সুই ফোটায়? আমার গোষ্ঠীর ভাগ্য ভালো যে মালাকুত মাহুত কাল রাতে ছুটিতে ছিল, নাহলে তো আমি এতক্ষণে পরপরে বসে হারমোনিয়াম বাজাচ্ছিলাম। সবুজ একটু থেমে আবার সোনালীকে ভেঙচি কেটে বলল, আর শোন, আমি তোকে কাল নাগিনি গানটা শোনাম না, ওটা তো তোর থিম সং হওয়া উচিত ছিল। আমি যদি সুস্থ হয়ে উঠি তবে তোকে আগে তোর তালাক দেব। আমার জীবনটা তো তুই ওআরএসের মতো ঘুরে খেয়ে ফেললি। ওরে রোদ্রে, আমাকে বাঁচা, এই ডাইনিটা আবার কখন না জানি ঘুমের ওষুধের নাম করে ইঁদুর মারার বিষ খেয়ে দেয়। সবুজের এমন অবিরাম বকবকার গালিগালাজ শুনে নার্সরা পর্যন্ত কেবিনে ঢুকতে ভয় পাচ্ছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও মানসিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
সেটা তার গালে শুনেই বোঝা যাচ্ছে। শরীরটি একটু হালকা হতেই সে যেন আবার তার সেই পুরনো স্যাসরা রূপে ফিরে এসেছে। রোদ কেবিনে ঢুকে সবুজের এই অবিরাম গালিগালাজ আর সোনালির ওপর চড়াও হওয়া দেখে আর চুপ থাকতে পারল না। সে সোজাসুজি সবুজের সামনে গিয়ে দাঁড়ালো এবং নীলিমা সেই ভয়াবহ পরিস্থিতির কথা একদম সাফ সাফ জানিয়ে দিল। নীলিমার এই অবস্থার কথা শোনা মাত্রে সবুজের চোখের পলক যেন স্থির হয়ে গেল। এতক্ষণে সেই হাগা নাটক আর ফাজলামি এক নিমিষে ওধাও। সবুজ এক ঝটকায় বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার রাগ এবার সোনালির বদলে রোদার আজিজের উপর গিয়ে পড়ল। সে চেঁচিয়ে উঠল, কি বললি? নীল এই অবস্থা আর তোরা আমাকে এখানে শুয়ে রেখেছিস? কোন বাইনচোদের মতো কাজ করলি তোরা? আবার আগে বলবি না? শাড়ির ডাইনি আমার বিষ দিচ্ছে তো কি হয়েছে? আমি কি মরে গেছি? চলো এখনই নীলের কাছে। সবুজের মুখে একের পর এক কুরুচিপূর্ণ গালি আর এমন ব্যবহার দেখে সোনালির ধৈর্যের বাঁধ এবার সত্যি ভেঙে গেল। সে আগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, থামো, অনেক হয়েছে। মুখে কি কোনো লাগাম নেই তোমার? এত গালমন্দ কোত্থেকে আসে তোমার ওই মুখে? আমি কি ইচ্ছে করে করেছি? চুপ থাক শালি, তোরে গাল দিচ্ছি তাতে তোর কি? তোরে তো আমি তালাক দেবো বলেছি, আগে নীলের কাছে যাবো। সোনালি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে আগে গজগজ করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় মনে মনে বলল, সুস্থ হয়েছে তো, এখন তো পাখা গজাবে। সে দ্রুত পা চালিয়ে নীলিমার কেবিনের দিকে এগিয়ে গেল। এদিকে সবুজ নিজের কেবিনে পড়ে থাকা একটা শার্ট আর প্যান্ট কোনো মতে গায়ে জড়িয়ে করিডোর দিয়ে দৌড়াতে শুরু করলো। তাকে দেখে এখন যে কেউ বলবে যে এই লোকটা গত কয়েক ঘন্টায় ৬৭ বার ওয়াশরুমে দৌড়েছে আর শরীরে ৪ বোতল স্যালাইন টেনেছে। শরীরটা ফ্যাকাশে হয়েছে ঠিকই, কিন্তু নীলিমার বিপদের কথা শুনে তার মনে জোর যেন শতগুণ বেড়ে গেছে। সে প্যান্টের বেল্টটা কোনো মতে টানতে করিডোর দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে। সবুজ যখন ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে গিয়ে পৌঁছালো তখন সেখানে এক থমথমে মেলা বসেছে। নীলের বাড়ির লোক, নীলয়ের বাবা মা সবাই উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে। এমনকি সোনালির বাবা মা আর সোনালি নিজেও একপাশে অপরাধীর মতো দাঁড়িয়ে। সবুজ ভিড় ঠেলে একটু ভিতরের দিকে উকি দিল। কাছের ওপাশে দেখলো এক হৃদয় বিদারক দৃশ্য। নীলে শক্ত করে নীলের হাতটা আঁকড়ে ধরে নিজের কপালে ঠেকিয়ে রেখেছে, যেন নিজের প্রাণটুকু দিয়ে নীলের নিথর শরীরের স্পন্দন ফিরিয়ে আনতে চাইছে। আর নীলের মাথার কাছেই গুটিসুটি মেরে বসে আছে ছোট্ট নিভা। তার অবুঝ চোখ দুটো মা আর বাবার মুখের দিকে তাকিয়ে কি যেন এক অজানা ভয় স্থির হয়ে আছে। সবুজকে করিডোর দিয়ে এভাবে হনহনি এগিয়ে আসতে দেখে আকাশ ভুরু কুচকে তাকালো। তার বিশ্বাসই হচ্ছে না যে এই লোকটা কিছুক্ষণ আগেও বাথরুমের দরজায় বসে মৃত্যুর বিলাপ করছিল। আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি রে, তুই সুস্থ আছিস তো? এভাবে দূরে আসলি কেন? আরে আকাশ ভাই, ওইসব সস্তা স্লিপিং ড্রাগস এই সবুজ আহমেদের কিচ্ছু হয় না। আমারে মারতে হইলে অরিজিনাল বিষ লাগবে। বডি এখন একদম ফিট, জাস্ট একটা সার্ভিসিং হয়েছে ফ্যাটের। সবুজের এই কথা শুনে উপস্থিত অনেকে হাসবে না কাঁদবে ভেবে পেল না। শরীরের ভেতর দিয়ে যে কালবৈশাখী বয়ে গেছে সেটা তার ফ্যাকাশে মুখ দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু তার সেই চিরচেনা তেরামি আর জেদ এক বিন্দু কমেনি। সে তীক্ষ্ণ চোখে সোনালির দিকে একবার তাকিয়ে নিয়ে আকাশের পাশে গিয়ে দাঁড়ালো। তার দৃষ্টি এখন আইসিউর ভেতরে শায়িত নীলের দিকে। ফাজলামি ছেড়ে সবুজের মুখটা হঠাৎই গম্ভীর হয়ে গেল। আইসিউর ভেতরটা এক অদ্ভুত শীতল নিস্তব্ধতা ঘেরা। নীলিমার ফ্যাকাশে ঠোঁটে এক টুকরো মিলান হাসি। সে অতি কষ্টে নীলয়ের হাতটা নিজের হাতের মুঠো নিয়ে ফিস ফিস করে বলল, নিলয়, আমার কথা শোনো। যদি আমার কিছু হয়ে যায় আমার নিভাকে দেখে রেখো। ওকে কখনো কষ্ট দিও না। যদি কখনো মনে হয় তুমি ওর খেয়াল রাখতে পারছো না, তবে ওকে আমার মা বাবার কাছে দিয়ে এসো। ওখানে সবাই ওকে বড্ড ভালোবাসে, কেউ অবহেলা করবে না। কি যা তা বলছিস নীল? একদম এসব অশুভ কথা বলবি না। তুই ঠিক হয়ে যাবি, তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসবি। আকাশ বাইরে সব ব্যবস্থা করেছে, অ্যাম্বুলেন্স রেডি। তোকে নিয়ে এক্ষুনি আমরা কলকাতা রওনা দেবো। নীলিমা মিলান হেসে নীলয়ের চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে এক গভীর আকুতি। সে খুব নিচু স্বরে বলল, আজ তোমার কাছে একটা কথা জানতে চাই। তুমি কি আমাকে সত্যি উত্তর দেবে? আমার এমন কোনো কথা নেই যা তুই জানিস না নীল। না, একটা কথা আছে যা তুমি আজীবনে আমার থেকে গোপন করেছো। আজ বলে দাও। হয়তো এই কথা শোনার জন্য আর কখনো আমি রইব না। শব্দটা শুনে নীলয় যেন কাঁপিয়ে উঠল। সে রাগে আর যন্ত্রণায় ফেটে পড়ল। আবার ওই কথা?
পাগল হয়ে গেছিস তুই? দেখ, নিভা কিন্তু আবার কেঁদে দেবে। এসব কথা একদম থামাবি? নীলিমা আর তর্কে গেল না, সে শুধু নিলয়ের হাতটা নিজের গালে কাছে টেনে নিয়ে বলল, রাগো কেন? আমার কপালে একটা চুমু খাও তো। নিলয় আর নিজেকে সামলাতে পারল না, সে নিচু হয়ে নীলের কপালে একটা দীর্ঘ আর শক্ত চুমু খেলো। তার চোখে এক ফোঁটা জল নীলের কপালে গিয়ে পড়ল। চুমু খেয়ে সরতে নীলিমা আবার তার চোখের দিকে তাকিয়ে প্রশ্নাতুর দৃষ্টিতে তাকালো। সে সেই গোপন কথাটি আজ জেনেই ছাড়বে। নিলয় একটা দীর্ঘশ্বাস ফেল। সে বুঝতে পারলো এই সত্যিটা এখন না বলে হয়তো বড় দেরি হয়ে যাবে। সে নীলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এই সত্যিটা বলার জন্য শুধু আমি একা বললে হবে না, এখানে আরও কিছু মানুষের উপস্থিত থাকা প্রয়োজন। তুই 1 মিনিট অপেক্ষা কর। নিলয় কেবিন থেকে বেরিয়ে কোটরে দাঁড়িয়ে থাকা আকাশ, সবুজ, রোদ, আজিজ এমনকি মার্কোকেও ইশারা করলো ভেতরে আসার জন্য। বাড়ির বয়স্করা আর নীলের ভাইয়েরা প্রচণ্ড অবাক হয়ে তাকিয়ে রইল। এই সংকটপূর্ণ অবস্থায় কেন নিলয় বন্ধুদের ভেতরে ডাকছে কেউ বুঝতে পারল না, কিন্তু নিলয়ের চোখে মুখে তখন এক কঠোর সংকল্প। সকলে অবাক হয়ে এক একে কেবিনের ভিতর ঢুকে নীলের বেডের চারপাশে এসে দাঁড়ালো। বাতাসে এক অজানা রহস্যের টান টান উত্তেজনা। নীলিমা উৎসুক হয়ে সবার দিকে তাকালো। কোন সেই গোপন সত্য যা আজ সবার সামনে উন্মোচিত হতে যাচ্ছে। সকাল 11টা বাজে। বাড়ির পরিবেশটা থমথমে হলো। বীরের মাথায় তখন অন্য ফুন্দি ঘুরছে। সে সোফার এক কোণে বসে গোল গোল চোখ করে জ্যোৎস্নাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। উপর থেকে নিচ পর্যন্ত বীর যেভাবে জ্যোৎস্নাকে মেপে দেখছে তাতে মনে হচ্ছে সে কোনো কঠিন ধাঁধার সমাধান করছে। বীরের ছোট্ট মাথায় একটা বিষয় কাজ করছে, এই জ্যোৎস্নাও নাকি তার ফুপি হয়। কিন্তু কই, তার চাঁদ ফুপি তো এমন না। চাঁদ ফুপি কত হাসে খেলে, সারাক্ষণ মাতিয়ে রাখে। আর এই জ্যোৎস্না ফুপি কেমন যেন গম্ভীর, সারাক্ষণ মুখ ভার করে থাকে, ঠিক যেমনটা বীর কার্টুনে দেখা ডাইনিতে দেখেছে। জ্যোৎস্নার মন এমনিতেই আকাশের জন্য হাসপাতালের দিকে পড়ে আছে, তাই সে বীরকে কোলে নেওয়ার কোনো আগ্রহী দেখালো না। মেঘলা তখন ঘরের কাজ গোছাতে ব্যস্ত। রাত্রি একটু আগে বাইরে থেকে ফিরেছে, সে এখন শাওন নিচ্ছে। অন্যদিকে চাঁদ মেঘলার কিছু উপহারের বই নিয়ে সোফায় আদর্শাও হয়ে পড়তে মগ্ন। পুরো ঘর যখন শান্ত, বীর তখন জ্যোৎস্নার পেছনে লাগার মোক্ষম সুযোগ খুঁজছে। সে পা টিপে টিপে জ্যোৎস্নার পেছনে গিয়ে দাঁড়ালো। জ্যোৎস্না আপন মনে জানালার দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। বীর হঠাৎ জ্যোৎস্নার ওনার এক কোণা টেনে ধরে আধো আধো গলায় ফিস ফিস করে বলল, তাইনি পুপি, তুমি কি এত উলে তোলে দাবে? তোমার ঢালু তই। জ্যোৎস্না চমকে পিছনে ফিরতে দেখলো বীর ওর দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। বীরের এই শয়তানি দেখে জ্যোৎস্নার পিত্তি চলে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, বীর, একদম ফাজলামি করবি না বলছি, যা এখান থেকে। বীর তো আমার পাত্র নয়। সে আরও এক পা এগিয়ে এসে জ্যোৎস্নার গাম্ভীর্য নকল করে মুখটা কুঁচকে বলল, পুপি, তোমার মুখটা এমন কেন? তুমি কি কাল রাতে কাউকে কে পেলে তো? বীরের এই কথায় চাঁদ উপন্যাসের পাতা থেকে মুখ তুলে হো হো করে হেসে উঠল। মেঘলাও রান্নাঘর থেকে উকি দিয়ে হাসতে হাসতে বলল, আব্বা, অমন বলে না ফুপি হয়তো। জ্যোৎস্নার মনে হলো রাগে ওর মাথা ফেটে যাবে। একদিকে আকাশের খবর পাওয়া যাচ্ছে না, তার উপর এই পুচকে বীর আর বাড়ির লোকেদের তামাশা। বীরের কথা শুনে জ্যোৎস্না যখন মুখ কালো করে বসে আছে, বীর তখন দুহাত কোমরি দিয়ে একদম বড়দের মতো মাথা নেড়ে সায় দিল। এমন পুপি ভালো না, পুপি পটা, শুধু তার পুপু ভালো। ঠিক তখনই ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো রাত্রি। বীরকে ওভাবে তপরাতে দেখে রাত্রি হেসে কুল পাচ্ছে না। সে বীরকে ইশারা করে বলল, ওরে বাবা রে, বীর বাবা এদিকে এসো তো। ফুপির সাথে এভাবে কেউ ঝগড়া করে না শোনা। বেশি বেশি হচ্ছে সব কিছু। এইটুকু এক হাত বাচ্চা না, যেন কথার ঝুড়ি। বেশি বেশি কথা শিখেছিস তুই বীর। বীর তখন দম্বার পাত্র নয়। সে জ্যোৎস্নার সেই গলার স্বর আর রাগী ভঙ্গি একদম হুবহু নকল করে দেখালো। তারপর জ্যোৎস্নার চোখের দিকে আঙুল তুলে আধো আধো গলায় এক মোক্ষম কথা ছুড়ে দিল, পুপি, তুমি তো দাইনি না? তুমি যে ওই যে বিলালটাকে না মুখ তুলকায় আর ভ্যাবা করে কাঁদে, তুমি ওই পচা বিলাই। বীরের মুখে এই পচা বিলাইয়ের উপমা শুনে মেঘলা আর চাঁদ বিছানায় হাসতে হাসতে গড়িয়ে পড়ল। বীর যেন বোঝাতে চাইল জ্যোৎস্না সারাক্ষণ গড়গড় করে আর সবার সাথে খিটখিট করে। জ্যোৎস্না এবার আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। রাগে ওর কান মাথা দিয়ে যেন ধোয়া বেরোচ্ছে। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো, আকাশের ছেলে হয়েছে তো, একেবারে বাপকা বেটা।
বাপটা ওদিকে আমাকে পাত্তা দেয় না, আর ছেলেটা এখানে আমাকে বিড়াল বানাচ্ছে। উফ, আর সহ্য হচ্ছে না। জ্যোৎস্নার আগে গজগজ করতে করতে আর বিকে উদ্দেশ্য করে বিপি করতে করতে ধপাস করে ওয়াশরুমে ঢুকে দরজাটা সশব্দে বন্ধ করে দিল। বি তখন বাইরে দাঁড়িয়ে দরজার দিকে একটা ছোট্ট ভেঙচি কেটে নিজের বিজয়ের হাসি দিল। মেঘলা ডাইনিং টেবিলের ওপর ধোয়া ওঠা গরম লাল লাল ছোলের মাংস আর ধপধপে সাদা ভাত এনে সাজিয়ে রাখলো। সাবারের সুগন্ধে পুরো ঘর মজে আছে। মেঘলা আবার রান্নাঘরের দিকে গেল, হয়তো ভাজি বা অন্য কিছু বাকি আছে সেটা আনার জন্য। রাত্রি তখন বিকে ভোলার জন্য বলল, সোনা এদিকে এসো, তোমার চাচু আমার সাথে অনেকগুলো চকলেট পাঠিয়েছে তোমার জন্য, তাড়াতাড়ি এসো নিয়ে যাও। কিন্তু বীরের মন এখন চকলেটে নেই। তার নজর আটকে গেছে মেঘলার রান্না করা সেই মাংসের বাটির দিকে। বীরের জিভে জল চলে এসেছে। সে রাত্রির ডাকে একদম পাত্তা না দিয়ে আর চোখে একবার রান্নাঘরের দিকে তাকালো, মা নেই। এটাই মোক্ষম সুযোগ। ছোট্ট বীর টলমল পায়ে ডাইনিং টেবিলের চেয়ারের কাছে গেল। সে ছোট মানুষ, তার জন্য টেবিলের ওপরটা দেখা সম্ভব না। বীর লড়াকু সৈনিকের মতো চেয়ারের ওপর পা রাখলো। তার অভ্যাস আছে এভাবে চেয়ার পেয়ে টেবিলের ওপর ওঠার। এটাকে সে নিচে খেলনার মাঠ মনে করে, কিন্তু আজ যেন ভাগ্য দেবতা তার সহায় ছিল না। বীর যখন এক পা চেয়ার রেখে অন্য হাত দিয়ে টেবিলের কিনারাটা শক্ত করে ধরে উপরে উঠতে গেল, তখনই ঘটল বিপত্তি। টেবিলের উপর রাখা মসৃণ টেবিল ক্লকটা বীরের টানে হড়কে গেল। বীরের ছোট হাতটা পিছলে গেল মাংসের বাটির ঠিক পাশ দিয়ে। সবে বীর নিজেকে ব্যালেন্স করতে যাবে, অমনি মাংসের বাটিটা তার হাতের ধাক্কায় টেবিলের একদম কিনারে চলে এলো। বীরের কপালে ঘাম জমে উঠল। একদিকে গরম মাংসের বাটি উপচে পড়ার ভয়, অন্যদিকে টেবিলটা হঠাৎ একটু দুলে ওঠায় বীরের পাও টলে গেল। বীর আধো আধো গলায় চিৎকার করে উঠল। বাইরে তখন অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে। আকাশ বিরক্তি আর উদ্বেগ নিয়ে কেবিনে ঢুকলো। নীলিমার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, অথচ এখানে কিসের যেন এক জটলা পেকে গেছে। আকাশ নিলয়কে লক্ষ্য করে ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করলো, কিরে দেরি করছিস কেন? অ্যাম্বুলেন্স নিচে ওয়েট করছে, আর তোর এখানে কি করছিস? নিলয় অসহায় চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ নীলিমা জেদ ধরেছে। ও বলছে ওকে নাকি সব গোপন সত্যিটা আজই বলে দিতে হবে। ও কিছুতেই এখান থেকে নড়তে চাইছে না। আকাশ এবার সত্যি বিরক্ত হলো। সে নীলিমার দিকে তাকিয়ে কড়া সুরে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নীল? ব্লিডিং কমছে না, তোকে এখনই কলকাতা নিতে হবে। আর তুই এই অবস্থায় গল্প শোনার জন্য বসে আছিস? নীলিমা খুব কাতর স্বরে আকাশের দিকে তাকালো। তার চোখের কোণে জল চিকচিক করছে। সে খুব ক্ষীণ স্বরে বলল, প্লিজ আকাশ, রাগ করিস না, আজ বলে দে, নয়তো আর কোনোদিন শোনার জন্য আমি রইব না। সবুজ পাশেই দাঁড়িয়েছিল। নীলিমার মুখে মরণের কথা শুনে সে রাগে অগ্নিশর্মা হয়ে গালি দিয়ে উঠল, ওই নীলের বাচ্চা, একদম মুখ সামলে কথা বলবে। তোর পাশা কি ইঞ্জেকশন কম পড়েছে? আমি মরতে মরতে বেঁচে তোর কাছে আসলাম, আর তুই এখন মরার কথা বলে নাটক করছিস? এই নীলয় ধরত ওকে, পাজা কোলে করে অ্যাম্বুলেন্সে তুলে ফেল। পরিবেশ যখন রণক্ষেত্রের মতো হয়ে উঠেছে, তখন আজিজ এগিয়ে এসে নীলিমার মাথায় হাত রাখল। সে নরম স্বরে বলল, দেখ নীল, তুই একটু জেদটা ছাড়। তোকে কথা দিচ্ছি, আমরা অ্যাম্বুলেন্সে বসে তোকে সব সত্যিটা বলবো। তুই যেতে যেতেই সব শুনবি। এখন চল তো লক্ষ্মী বোনটা। আজিজের কথায় নীলিমা রাজি হলো। তবে অ্যাম্বুলেন্সে ওঠার আগে সে একবার নিজের 1.5 বছরের ছোট্ট কলিজা নিভার দিকে তাকালো। নিভাকে নিলয়ের কোল থেকে নিজের কাছে টেনে নিল। নীলিমা জানে শরীরটা ক্রমশ অবশ হয়ে আসছে। সে নিভার কপালে আর গালের ভাঁজে এক দীর্ঘ তপ্ত চুমু খেল। তার চোখ থেকে জল গড়ি নিভার তুলতুলে গালটা ভিজিয়ে দিচ্ছে। নীলিমা নিভার কানে কানে ফিসফিস করে বলল, মা, আমি না থাকলে আমার নিভা খুব ভালো মেয়ে হয়ে থাকবে, তাই না? তোমার পাপা তোমার জন্য যা বলবে তুমি সব মেনে চলবে, কখনো পাপার অবাধ্য হবে না। মানি বলে কখনো মন খারাপ করবে না সোনা। তোমার পাপা তোমাকে ডাবল আদর দেবে, তুমি অনেক বড় হবে, আর কখনোই পচা মাটার জন্য কাঁদবে না। নীলিমা নিভাকে নিজের বুকের একদম কাছে টেনে নিল। নিভার কচি শরীরটার ঘ্রাণ সে শেষবারের মতো প্রাণ ভরে নিতে চাইছে। নীলিমার কণ্ঠস্বর তখন কান্নায় বুঝে আসছে। সে নিভার চোখের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, জানো নিভা, তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। ভেবেছিলাম তোমার ছোট্ট আঙ্গুল ধরে আমি হাঁটা শিখব, তোমার চুলে বেনি করে দেব, তোমাকে নিজ হাতে সাজিয়ে স্কুলে পাঠাবো। কত রাত তোমার পাপার সাথে ঝগড়া করেছি তোমার ভবিষ্যৎ নিয়ে। কিন্তু দেখো সোনা,
আমার শরীরটা আর সায় দিচ্ছে না। আজ কেমন জানি সব ঝাপসা হয়ে আসছে। আমি জানি না আমি আর ফিরে আসবো কি না, আবার তোমাকে কোলে নিতে পারবো কি না। নীলিমার চোখে এক ফোঁটা তপ্ত জল নিভার কপালে গড়িয়ে গিয়ে পড়ল। সে নিভার গাল দুটো হাত দিয়ে ধরে মিলান স্বরে হেসে বলল, মা যদি আর ফিরে না আসে, তুমি কিন্তু মায়ের জন্য একদম কাঁদবে না। তোমার মা তোমার সাথে সারা জীবন একটা পথ পাড়ি দিতে চেয়েছিল, কিন্তু পারলো না। আমি তোমাকে শুধু এই পৃথিবীতে জন্ম দিয়েই গেলাম সোনা, তোমার সাথে একটা জীবন আর কাটানো হলো না। আমার এই অপূর্ণতা নিয়ে হয়তো ওপারেও শান্তি পাবো না, কিন্তু তুমি কথা দাও, বড় হয়ে যখন জানবে তোমার মানে, তখন মায়ের কথা ভেবে একটু কষ্ট পাবে না। তুমি অনেক শক্ত হবে, ঠিক তোমার পাপার মতো।